একা বসে আছি এই। সুজয় তার অফিস কলিগ দীপের বিয়ের অনুষ্ঠানে এসেছে। হাওড়ার শালকিয়ায় এক গার্মেন্টস কোম্পানিতে কাজ করে দুজন। সুজয়ের বাড়ি নদীর ওপারে আগরপাড়ায়, আর দীপের বাড়ি এদিকেই, তবে বেশ দূরে, সেই আমলতলা। হাওড়া থেকেও প্রায় 2 ঘন্টা লাইনের শেষ স্টেশন। তারপর সেখান থেকেও নাকি হাঁটা পথে প্রায় 25 থেকে 30 মিনিট দীপের বাড়ি। শুরুতে ভেবেছিল বৌভাতের অনুষ্ঠানের রাতে সুজয় দীপের মামাতো দাদার বাড়ি থেকে পরের দিন ফিরবে, কিন্তু অফিসের বড়বাবুর আপত্তি থাকায় সুজয়কে পরের দিন অফিসে জয়েন করতেই হবে বলে সুজয় ঠিক করলো সন্ধ্যা সন্ধ্যা খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ফিরে আসবে। এই তো সুজয়, এই তোকে আর কাজ দেখাতে হবে না, যা তাড়াতাড়ি বসে পড়, নইলে পরের ট্রেনটাও পাবি না। এই তো যাচ্ছি, সেই থেকে কিছু না কিছু কাজ এসেই যাচ্ছে। ঠিক আছে, আমি বসে পড়ি তবে। খাওয়া দাওয়া সেরে বেরোতে বেরোতে প্রায় 8টা 20। দীপের সঙ্গে দেখা করে হাঁটা মারল স্টেশনের দিকে। ঘড়িতে তখন 8টা 50। ধুস, ভেবেছিলাম 8টা 15 ট্রেনটা ধরবো, শেষ ট্রেনটা পেলে হয়। কি গ্রাম কে জানে, 9টাও বাজেনি আর এই সময়ে একটা রিক্সা পর্যন্ত নেই রাস্তায়। হাটে মাত্র 40 মিনিট হেঁটেই যেতে হবে সুজয়কে এই পুরো রাস্তা। রাত 9টা 30 রয়েছে শেষ ট্রেন। এমন গ্রাম এর আগে সে কখনো ঘোরেনি। আগরপাড়ায় এখন সবে সন্ধ্যা, আর এখানে সব যেন কেমন নিস্তব্ধ নিশ্চুপ, কেমন একটা ছমছমে ভাব। ভূতের ভয় নেই, তবে চোর ডাকাতের দল ঘিরে ধরলে তার করার কিছুই থাকবে না। তাই সিগারেটে টান দিতে দিতে মনে সাহস এনে জোর পায়ে হাঁটা দিতে লাগলো স্টেশনের দিকে। দাদা, একটা বিড়ি হবে নাকি? সুজয় ভয়ে ঘাড় ঘুরিয়ে দেখে, কই কাউকেই তো দেখা যায় না। বাবু, এইদিকে। ডান দিক থেকে শব্দটা এলো। ডান দিকে ঘাড় ঘোরাতেই দেখলো হাত 4 দূরে এক ছায়া মূর্তি। এত অন্ধকার কিছুই ঠিকঠাক বোঝা যায় না। সুজয় সিগারেটটা হাতে নিয়ে এক প্রকার থমকে দাঁড়িয়ে রইল। মনে মনে এতক্ষণে অনেক কিছুই ভেবে ফেলেছে সে। যদি চোর বা শয়তানের দলের পান্ডা হয়। বাবু, একখান বিড়ি দেবেন? সুজয় এবার কথা বলল। কে কে তুমি? আমাকে আপনি চিনবেন না বাবু, আমি এই গায়েই থাকি। রাতে ঘুম আসে না, তাই এদিক সেদিক ঘুরে বেড়াই। লোকটির কথা শুনতে শুনতে সুজয় একটা সিগারেট ধরিয়ে লোকটাকে দিল। এটা তো সিগারেট বাবু, এ তো অনেক দাম। খাও, আমার কাছে বিড়ি নেই। লোকটি সিগারেটে টান দিতেই মুখটায় আলো পড়ল। বেশ বয়স্ক, যদিও গলার আওয়াজ শুনেই বোঝা যাচ্ছিল। মুখে কাঁচা পাকা দাড়িতে ভরা, তবে চোখ দুটোতে এখনো ভালোই জ্যোতি আছে লোকটির। মুখের ধোয়া ছেড়ে লোকটি প্রশ্ন করল, এত রাতে কই চললেন বাবু? হাওড়া ফিরতে হবে, শেষ ট্রেনটা ধরতে হবে, তাই ওই। তখনই তার মাথায় এলো এখানে দাঁড়িয়ে থাকলে তো শেষ ট্রেনটাও মিস হয়ে যাবে। আচ্ছা চলি দাদু, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। লোকটি আবার বলল, দাঁড়ান বাবু, এই রাতে ওই ট্রেনে যাত্রা করবেন না, আপনি ফিরে যান, কাল সকালে যাবেন। সুজয় বুঝল মানুষটার সঙ্গে কথা বাড়িয়ে কাজ নেই। না দাদু, তোমার সঙ্গে গল্প করলে আমার চলবে না, আমি চলি। এই বলে সুজয় এবার হনহনিয়ে এগোতে লাগলো। লোকটি বলে চললেন, একদম খালি কামরায় উঠবে না বাবু। যত সব আজগুবি কথাবার্তা, গ্রামে এলে এইসব কথাবার্তা শোনা যায়। এমন সময় সুজয়ের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বার করে দেখে দীপের ফোন।
হ্যাঁ রে, বল। কি রে, ঠিকঠাক স্টেশনে পৌঁছলি? না রে, আর বলিস না। মাঝ রাস্তায় এক বুড়ো কোত্থেকে উদয় হয়ে ভূতের মতো কথা জুড়ে দিল। বলে কিনা ট্রেনে উঠছে না। ও, বুঝেছি, ঝন্টু দাদু। গ্রামের লোককে ওই বলে ভয় দেখিয়ে রেখেছে। বলে নাকি ওই ট্রেনে ভূত থাকে। যে বা যারা যায় তাদের সাথে নাকি অদ্ভুত কাণ্ড হয়। গ্রামের মানুষজন তো ওই রাতে ট্রেনে উঠতেই চায় না। তবে তুই ভয় পাস না। দাদুর ছেলে মারা যাওয়ার পর থেকে ওনার মাথাটা একটু খারাপ হয়ে গেছে। আচ্ছা, বাড়ি পৌঁছে ফোন করিস। রাখলাম, বুঝলি? দীপ ফোন রাখতেই সুজয় দেখলো স্টেশন প্রায় কাছে এসে গেছে। স্টেশনে একটি মাত্র ট্রেন দাঁড়িয়ে, লোকজন কাউকেই দেখা যাচ্ছে না, পুরোই শুনশান। প্ল্যাটফর্মে উঠে ট্রেনের কাছে গিয়ে দেখে কোনো লোক নেই। সেই বগিতে উঠতে যাবে তখনই সুজয়ের সেই লোকটির শেষ কথাটা মনে পড়ল, খালি কামরায় উঠবেন না। সুজয় ভূতে ভয় পায় না ঠিকই, কিন্তু এমন এক নিঝুম গা ছমছমে পরিবেশে তার মনেও একটা হালকা ভয় খেলে গেল। সেই বগিতে না উঠে ট্রেনের সামনের দিকে এগোতে লাগলো। কি ব্যাপার, একটাও লোক নেই। ওই কামরাও ফাঁকা, এটাও ফাঁকা। একটাও যদি লোক না যায় তবে স্টেশন থেকে রাতে ট্রেন ছাড়ে কি? এই বলতে বলতেই দ্বিতীয় কামরা পেরিয়ে তৃতীয় কামরার দিকে আসতেই চোখে পড়ল কয়েকজন প্যাসেঞ্জারে। সুজয় যেন মনে একটু বল পেল। খুব বেশি গুনে গুনে 14-15 জন হবে। সুজয় ভাবলো আর একটু এগিয়ে গিয়ে দেখবে সামনের বগিগুলোয় ভিড় কেমন। কিন্তু ঠিক তখনই ট্রেনের বাঁশি বেজে উঠল। তাই সেই কামরাতেই উঠে বসলো সুজয়। ট্রেনটা ক্যাঁচক্যাঁচে শব্দ করে আমতলা স্টেশন ছাড়ল। সুজয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্তত 15-16 জন লোক তো আছে এই কামরায়। ঝন্টু দাদু তাকে খামোকাই ভয় দেখাচ্ছিল। গ্রামের দিকে রাত বাড়লে মানুষ এমনিতেই একটু বেশি কল্পনাপ্রবণ হয়ে পড়ে, এটাই সুজয়ের ধারণা। ট্রেনটা দুলতে দুলতে এগোচ্ছে। বাইরের অন্ধকার যেন আরো ঘন হয়ে আসছে। মাঝে মাঝে দু একটা ছোট ছোট হল্ট স্টেশনে ট্রেন থামছে। অদ্ভুত ব্যাপার, প্রতিটা স্টেশনে 2-3 জন করে যাত্রী নেমে যাচ্ছে, কিন্তু নতুন করে কেউ উঠছে না। জগৎবল্লভপুর পার হয়ে যাওয়ার পর সুজয় দেখলো কামরাটা প্রায় ফাঁকা। তার ঠিক 2-3টে সিট দূরে এক বৃদ্ধ আর তার নাতি বসেছিল। তারা মাজারপুর আসতেই নেমে গেল। এখন পুরো কামরায় সুজয় একা। ধুর, ভয় পাওয়ার মতো কিছুই নেই। কামরা ফাঁকা মানে কি ভূত থাকবে নাকি? বরং বেশ শান্তিতেই যাওয়া যাচ্ছে। সে পকেট থেকে মোবাইলটা বের করে একটু সময় কাটানোর চেষ্টা করল, কিন্তু নেটওয়ার্কের সিগন্যাল একদমই নেই। জানলা দিয়ে বাইরে তাকালো সে। দূরে গ্রামে টিমটিমে দু একটা আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ট্রেনের চাকার একঘেয়ে শব্দ ঝিকঝিক ঝিকঝিক কানে তালা লাগিয়ে দিচ্ছে। হঠাৎ কামরার পেছন দিক থেকে একটা খুটখাট শব্দ হলো। সুজয় সজাগ হয়ে সেদিকে তাকালো। কাঁধে ঝোলা, হাতে টিনের ডাব্বা, তার থেকে প্লাস্টিকের প্যাকেটে ঝুলছে বাদাম। লোকটা বাদামওয়ালা। সুজয় একটু অবাক হলো, ইনি কখন উঠলেন দেখলাম না তো। তারপর খেয়াল করলো পাশের কামরায় যাওয়া আসার একটা রাস্তা ট্রেনের ডান দিকে রয়েছে। লোকটা নিশ্চয়ই ওই দিক থেকে এসছে। সুজয় মনে মনে হাসল। বাপরে, এই শেষ ট্রেনেও এদের ডিউটি শেষ হয় না। বাদামওয়ালা ধীর পায়ে সুজয়ের দিকে এগিয়ে গেল। লোকটার গায়ে একটা খাটো ধুতি আর চেক কাটা ফতুয়া, মাথায় একটা গামছা বাঁধা। মুখটা ট্রেনের টিমটিমে আলোয় দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না, তবে কণ্ঠস্বরটা বেশ ভারী। বাবু, এক মুঠো বাদাম দেবো নাকি? টাটকা ভাজা। সুজয় সবে খেয়ে বেরিয়েছে, তবু অনেকটা রাস্তা হাঁটায় হজম হয়ে গেছে খাবারগুলো। দেবে? দাও, অল্প করে একটু ঝাল করে মাখো দেখি। লোকটা সুজয়ের ঠিক সামনের সিটে বসল। ঝোলা থেকে বাদাম বের করে মাখতে শুরু করলো।
কামরার টিমটিমে আলোয় লোকটার আঙুলগুলো কেমন জানি অস্বাভাবিক লম্বা আর সরু মনে হলো সুজয়। সে ভাবলো হাড় ভাঙা খাটনি করলে হয়তো মানুষের হাতের গড়ন এমন হয়ে যায়। আপনার বাড়ি কি এইদিকেই বাবু? বাদামওয়ালা প্রশ্ন করল। কথা বলার সময় তার গলার আওয়াজটা যেন কামরার মেঝের নিচ থেকে উঠে আসছে বলে মনে হলো। না, আমি আগরপাড়ায় যাব, বন্ধুর বিয়েতে এসেছিলাম। এই ট্রেনটা কটায় হাওড়ায় পৌঁছবে বলতে পারো? লোকটা একটা অদ্ভুত শব্দ করে হাসলো। হাওড়া হাওড়া সময় মতো পৌঁছে যাবেন বাবু, তবে এই লাইনে তো রাত বাড়লে অনেকেই মাঝপথে নেমে যায়। সুজয় বাদামের ঠোঙাটা হাতে নিয়ে একটা বাদাম মুখে দিল, কিন্তু জিভে লাগতেই সে কুঁচকে উঠল। বাদামটা ভীষণ তেতো আর কেমন জানি ভিজে মাটির মতো স্বাদ। সে থু থু করে ফেলে দিয়ে বলল, টু, 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 এ কি বাদাম দিয়েছো? একদম বাজে স্বাদ। বাদামওয়ালা কোনো উত্তর দিল না। সে চুপচাপ জানলার বাইরের দিকে তাকিয়ে রইল। সুজয় খেয়াল করলো ট্রেনটা এখন ঝড়ের গতিতে ছুটছে, অথচ লোকটার মাথার গামছা বা ফতুয়া একটুও নড়ছে না। কামরার ভেতর কোনো বাতাস নেই, যেন পুরো পরিবেশটা একটা কাঁচের জারে বন্দি হয়ে গেছে। সুজয় একটু বিরক্ত হয়ে বলল, এই যে শুনছেন, আপনার বাদামটাও বাসি, পয়সা কিন্তু আমি দেবো না বলে দিলাম। এবার বাদামওয়ালা ধীরে ধীরে ঘাড় ঘোরাল। লোকটার মুখটা ঠিক আলোর তলায় আসতেই সুজয় শিরদাঁড়ার একটা হিম শীতল স্রোত বয়ে গেল। লোকটার নাকের জায়গায় কোনো মাংস নেই, শুধু দুটো গর্ত। আর তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো, লোকটা যখন কথা বলতে শুরু করলো তার চোয়ালটা মানুষের মতো নড়ছে না, যেন একটা আস্ত খুলি আলগা হয়ে ঝুলছে। পয়সা লাগবে না বাবু, শুধু একটা কথা বলুন। লোকটা তার লম্বা আঙুলওয়ালা হাত সুজয়ের হাঁটুর উপরে রাখলো। সেই হাতের স্পর্শ বরফের চেয়েও ঠান্ডা। ঝন্টু দাদু কি আপনাকে বাদাম খেতে বারণ করেনি?